জি স্যার, দেখা যাচ্ছে। আজকে আমার ক্লাস ছিল তোমার মেইনলি কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তোমাদের জন্য একটু, যদিও এটা একটু কি বলে একটু কঠিন হলেও পরীক্ষায় কিন্তু তোমাদের 2-3 ধরনের প্রশ্ন আসতে পারে। এক নম্বর হলো শর্ট নোট যেগুলো থাকে না, সেখানে আসতে পারে ডিভাইস থেরাপি ইন হার্ট ফেলিওর। ওই ডিভাইস থেরাপি ইন হার্ট ফেলিওর মিনস তোমার হলো সিআরটি, আর অন্য নামে আসতে পারে বাইভেন্ট্রিকুলার পেসমেকার, বুঝলে? তাহলে এক নম্বর আসতে পারে তোমার পরীক্ষায় যে ডিভাইস থেরাপি ইন হার্ট ফেলিওর। 2 নম্বর হলো নন ফার্মাকোলজিক্যাল থেরাপি ইন হার্ট ফেলিওর, মানে ওষুধ ছাড়া যে হার্ট ফেলিওর যে থেরাপি যেগুলো আছে সেই অপশন গুলো কি কি আছে সেগুলো একটা এভাবে শর্ট নোট আসতে পারে। আর একটা পেশেন্টের হিস্ট্রি দিয়ে দিতে পারবে, যে একটা পেশেন্ট 40 ইয়ার্স বা 60 ইয়ার্স, history of MI, ejection fraction 30%, refractory to heart failure, ECG show wide complex QRS, হ্যাঁ? How will you manage the patient? কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। কথা শোনা স্যার যাচ্ছে? স্যার বলুন। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, জি স্যার। এই প্রশ্ন মানলে এই যে এরকম প্রশ্ন একটা, যে একটা কেস সিনারিও দিয়ে একটা পেশেন্টের হিস্ট্রি আছে এমআই অথবা তোমার হার্ট ফেলিওর, তার রিফ্র্যাক্টরি টু মেডিকেল ম্যানেজমেন্ট, ইসিজি শো ওয়াইড কিউরেস, হাউ উইল ম্যানেজ দি পেশেন্ট। এই পেশেন্ট এরকম একটা হিস্ট্রি দিয়ে আসলেও তোমাকে এই নন ফার্মাকোলজিক্যাল থেরাপি যেগুলো আছে তার আগে তোমার একটা হার্ট ফেলিওর একটা ব্রিফ একটা ম্যানেজমেন্ট বা দিয়ে তুমি এদিকে চলে আসবা। আর যদি শর্ট নোটে আছে, শর্ট নোটের ক্ষেত্রে তখন সরাসরি বাইভেন্ট্রিকুলার পেসমেকার অথবা সিআরটি সম্পর্কে বলবা। কথা কি বোঝা গেছে? জি স্যার। তোমরা একটু রেসপন্ড না করলে আমি বুঝতে পারবো, বুঝলে? জি স্যার, জি স্যার। স্যার ভালো শোনা যাচ্ছে না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। কারণ কি বলতো কি এখন? এই শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। তাহলে ওইদিকে নেটওয়ার্কের প্রবলেম কিনা? এখন শোনা যায়? স্যার আমাদের কাছে তো শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার, স্যার। শোনা যাচ্ছে স্যার, আপনি বলেন স্যার। ওইদিকে যে বলছে ওর বোধহয় নেটওয়ার্কের প্রবলেম আছে। এই এখন শুনতে পারতেছো যে বলছিলে? এখন লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন মেইনলি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এবং ডেফিনেশন হার্ট ফেলিওর অনেকগুলো ক্লাস হয়েছে, সেখানে দেখা গেছে মেইনলি সিস্টোলিক হার্ট ফেলিওর মেইনলি ইম্পেয়ার্ড কন্ট্রাক্টিলিটি, মেইনলি কন্ট্রাকশন কম, ইজেকশন ফ্র্যাকশন, তাকে বলা হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন অথবা এলবি সিস্টোলিক ডিসফাংশন। আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড ফিলিং অর ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, অথবা হার্ট ফেলিওর উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন না হয়ে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ এলবি সিস্টোলিক ফাংশন। তাহলে দুই প্রকার মোটামুটি হার্ট ফেলিওর। মেইনলি তার ডায়াস্টোলিক হার্ট ফেলিওরের পার্সেন্টেজটা বেশি না সিস্টোলিক বেশি? সিস্টোলিক 70%, ডায়াস্টোলিক ধরলো 30%। এটা মোটামুটি একটা ক্লাসিফিকেশন। একটা নিউ যে ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশনে রিডিউস ইজেকশন ফ্র্যাকশন একটা, আর হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, ওখানে পার্সেন্টেজ একটু বেশি দেখাইছে। আর একটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ মিড রেঞ্জ 40 to 50%, যেগুলো সেগুলোকে বলা হচ্ছে হার্ট ফেলিওর উইথ মিড রেঞ্জ। আর এগুলো পার্সেন্টেজ বললাম 50%, আর প্রিজার্ভ হলো 36%, আর মিড রেঞ্জে 40%। এগুলো হলো মোটামুটি ক্লাসিফিকেশন অফ হার্ট ফেলিওর। আর ট্রিটমেন্ট অ্যালগরিদম, এটা সবাই জানো, এটা হার্ট ফেলিওর উইথ রিডিউস ইনজেকশন ফ্র্যাকশনের আমাদের যেগুলো মেইনলি যেগুলো বিটা ব্লকার, এসি ইনহিবিটর, তারপরেও যদি তোমার কন্ট্রোল না হয় আমরা সেই ক্ষেত্রে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আমরা যেগুলো ইউজ করি, স্পাইনল্যাকটন অথবা ইপিলেরন সাথে ডায়োটিক্স যোগ করি। এগুলো যদি যোগ করার পরেও যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার অপশন রয়েছে কি বাইভেন্ট্রিকুলার পেসমেকার। আর যদি হার্ট রেট বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ইভাবিডিন যোগ করতে পারি, কিন্তু এগুলো মর্টালিটি বাড়ায় না। মেনলি মর্টালিটি ইমপ্রুভ করে সাদা কিন্তু জিজ্ঞেস করে 3টে ড্রাগে, একটা হলো এসি ইনহিবিটর, 2 নম্বর বিটা ব্লকার। বিটা ব্লকার তিনটার মধ্যে কার্বিডিলল, তারপর বিসেপ্রোলোল, একটা হচ্ছে কি বলতে পারো? একটা হচ্ছে কার্বিডিলল, একটা হলো বিসেপ্রোলোল। তা কার্বিডিললের মধ্যে কোনটা আছে? কার্বিডিলল হলো, আরেকটা ছিল মেটাবোলল সাকসিনেট।
এই তিনটা, হ্যাঁ, তাহলে কার্বিডিলোল, মেটাবোলল সাকসিনেট আর বিসোপ্রোলোল, এই তিনটা হচ্ছে লাগে বেটা ব্লকার, হার্ট ফেলিয়ার মর্টালিটি ইমপ্রুভ করবে, এসি ইনহিবিটর ইমপ্রুভ করে, আর হলো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেগুলো আছে সেটা হলো ইপ্রিলন অথবা স্পাইনোল্যাকটোন। এই তিনটে হচ্ছে লাগে হার্ট ফেলিয়ারের মোটামুটি মর্টালিটি বেনিফিট আছে। আর এর সাথে আমরা ডায়াবেটিক্স যোগ করা হয়, থাইরয়েড ডায়াবেটিক্স অথবা তোমার লুপ ডায়াবেটিক্স যোগ করা হয়। এতে যদি ইমপ্রুভ না করা হয়, যদি রোগীর হার্ট রেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইভাবিডিন যোগ করা হয় যদি হার্ট রেট মোর দেন 70 থাকে। এরপরে যদি পেশেন্ট ইমপ্রুভ না করে, সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর পরিবর্তন করে নতুন যে ড্রাগ আসছে, নাম শুনছো কি, আর্নি না, হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ইনহিবিটর যেগুলো আসছে, তার পরিবর্তে তোমার আর্নি যেগুলো নতুন যে ড্রাগ আসছে, সেই ড্রাগ গুলো এর সাথে রেজিস্ট্যান্টকে যোগ করা হয়। যদি এতে ইমপ্রুভ না করে, বুঝলে, এসি ইনহিবিটরকে দিয়ে আর্নি দিয়ে রিপ্লেস করা হয়। যদি আর্নি দিয়ে ইমপ্রুভ না হয়, সেই ক্ষেত্রে আমরা চুজ করব সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রেন থেরাপি। এটাই আমাদের মূল অপশন, যে আমরা এইটাই হলো তোমার এরপর যদি না হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্ট সিমটমের ক্ষেত্রে আরো অনেক কিছু বলা উচিত। এই ডিভাইস থেরাপি আরো দেখবা যে, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, হার্ট ট্রান্সপ্লান্টেশন, তোমরা খাতায় লিখবা এগুলো। বাস্তবে আমাদের দেশে গেলে সম্ভব হয় না, বিদেশে কিন্তু করে। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে যে আরো কি। আর ডিগক্সিনের ক্ষেত্রে আমরা ইউজ করি, ডিগক্সিন কিন্তু এখন মোটামুটি আমরা ক্লিনিক্যালি কিন্তু ইউজ করি, কিন্তু এখন বলা হচ্ছে যে আসলে এটার মর্টালিটি বাড়া যায়, এই জন্য এটার মানে কি বলে বেস লাইনে নিচে রাখা হয়েছে। তো মোটামুটি দিজ আর দি মেডিকেল ম্যানেজমেন্ট অফ দি হার্ট ফেলিয়ার পেশেন্ট। আর ডায়াবেটিক্স তোমাদের আমাদের সব দিকে দেওয়া লাগবে। আস্তে আস্তে যখন পেশেন্ট ইমপ্রুভ করে যায়, তখনই লুপ ডায়াবেটিক উইথড্র করে আমরা থাইরয়েড ডায়াবেটিকটা মোটামুটি কন্টিনিউ করা হয়। মেইনলি স্পাইনোল্যাকটোনটা কন্টিনিউ করা হয়, আর থাইরয়েডটা যেগুলো আস্তে আস্তে, অথবা এগুলো তোমার লুপ ডায়াবেটিক উইথড্র করা হয়, পেশেন্ট সিমটম কন্ট্রোল হয়ে যায়। লং টাইম এগুলো দেওয়ার তেমন দিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো রোগীর মোটামুটি মেইনলি ড্রাগ, এগুলো এসি ইনহিবিটর, বিটা ব্লকার, স্পাইনোল্যাকটোন, এই তিনটে ড্রাগ। আর যদি এসি ইনহিবিটর রোগী যদি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমরা আর্নি ইউজ করতে পারি। আমাদের দেশে এখন আর্নির দাম যদিও বেশি, কিন্তু দিস ইজ ভেরি গুড ড্রাগ, এই ড্রাগ ইউজ করি। এরপর যদি রোগী রেসপন্ড না করে, সেই ক্ষেত্রে হার্ট রেট বেশি থাকলে ইভাবিডিন যোগ করতে পারি। আর যদি সেই ক্ষেত্রে রোগীর যদি কিউআরএস কমপ্লেক্স এর সাথে সম্পর্ক আছে, যদি কিউআরএস কমপ্লেক্স এলবিবি মরফোলজি হয় বা ওয়াইড হয়, এবং সেটা সেই ক্ষেত্রে আমরা বাইভেন্ট্রিকুলার পেসমেকার ডিজার দিতে পারলো তোমার চয়েস অফ থেরাপি। তা আমি এখন বাইভেন্ট্রিকুলার পেসমেকারটা সম্পর্কে তোমাদেরকে একটা ডিটেলস একটা ওভারভিউ একটা দেবো, যতটুকু তোমাদের পরীক্ষায় ধরবে, ওর চেয়ে বেশি দূর যাবো না। হার্ট ফেলিয়ার দেখো যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 পরীক্ষা কিন্তু তারা অনেক সময় ধরে যে নিউ ইয়র্ক ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 বলতে কি বোঝো? ক্লাস 1 এ মেইনলি, আর ক্লাস 4 এর সিমটম হলো অ্যাট রেস্ট, আর ক্লাস 1 এ তোমার হলো সিমটম হলো মাইল্ডে, আর 2 আর 3 মাঝামাঝি। 2 আর 3, 2 তে তোমার 3 তে মোটামুটি মনে করো নিজের ঘরের বাইরে, ঘরের ভিতরে চলাফেরা করলে হার্ট ফেলিয়ার হবে। আর একটু তার যদি বাইরে যাওয়া যায়, সেক্ষেত্রে তুমি যদি শ্বাসকষ্ট হয়, তাহলে ক্লাস 2। ক্লাস 2 আর 3 মেইনলি, ক্লাস 2 আর 3 মেইনলি মারা যায় কিন্তু কি পাম্প ফেলিয়ার দিয়ে। ক্লাস 4 মারা যায় মেইনলি সাডেন কার্ডিয়াক, বুঝলে, পাম্প ফেলিয়ার দিয়ে। মেইনলি ক্লাস 2 এবং ক্লাস 3 এইগুলো পেশেন্টই মেইনলি মারা যায় মেইনলি সাডেন কার্ডিয়াক ডেথ এবং পাম্প ফেলিয়ার দিয়ে মারা যায়। তাই মেইনলি আমাদের ক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক ক্লাস 2 যেগুলো এবং ক্লাস 3, এই মেইনলি এই 2 এবং 3, এবং অকেশনালি এখন নতুন গাইডলাইনে 4 নম্বর আমি একটু পরে বলবো একটু, যে হার্ট ফেলিয়ার রোগীদের 2, 3 এবং 4 এই রোগীদেরকে আমরা সেগুলো ইউজ করতে পারি। এখন তোমার প্রিভিলেন্স অফ ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে, মানে মেইনলি কি হবে, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হয় যদি হার্ট ফেলিয়ারের রোগীদের 30% বেশি থাকে, নর্মাল পপুলেশনে 15%, অনলি 15%। আর যদি হার্ট ফেলিয়ার থাকে, তাদের মোর দেন 30% এর কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হয়, সেক্ষেত্রে এলবিবি থাকতে পারে, আরবিবি থাকতে পারে, ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে। এখন যত কিউআরএস কমপ্লেক্স যতই ওয়াইড হবে, দেখা যাচ্ছে কিউআরএস কমপ্লেক্স যতই কম, ততই তার মর্টালিটি কম, যতই কিউআরএস কমপ্লেক্স বেশি, ততই মর্টালিটি বেশি। মানে যতই কিউআরএস বেশি হবে, মর্টালিটি ততই ইনক্রিজ করবে। আর
মর্টালিটি আরো যদি এলভিপি বিশেষ করে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের অল কজ মর্টালিটি এবং সাডেন কার্ডিয়াক ডেথ সব সময় তোমার পেশেন্ট উইথ এলভিপি তার বেশি অন্যান্য তুলনায় আরবিপি বা আইবিসিডি বা নর্মাল কেস যদি এলভিপি থাকে সেই পেশেন্টের মর্টালিটি অনেক বেশি যদি হার্ট ফেলের সঙ্গে তোমার এলভিপি। এখন ভেন্টিকুলার ডিসেনকনি মেনলি এটা মেকানিক্যাল ডিসেনকনি হতে পারে তোমার, তারপরে কি হতে পারে ইলেকট্রিক্যাল ডিসেনকনি হতে পারে। ডিসেনকনি যদি একটা পেশেন্টে এলপিবি থাকে তাহলে কিউআরএস টা ওয়াইড হবে, এলভি মরফোলজি, পোর এলভি সিস্টুল ডিসফাংশন আর ডায়াস্টোলিক ডিসফাংশন। তা মেইনলি ভেন্টিকুলার ডিসেনকনি এইগুলো দেখা যায়। মেইনলি সে কি আছে, এলিমেন্ট গুলো কি আছে, দুই অ্যাট্রিও ভেন্টিকুলার, অ্যাট্রিয়া আর ভেন্টিকল, অ্যাট্রিও ভেন্টিকুলার ডিসেনকনি এর বলে। আর হচ্ছে হলো ইন্টারভেন্টিকুলার, একই ভেন্টিকুলার ভিতরে লেফট ভেন্টিকুলার সেন্ট্রাম আর ল্যাটারাল ওয়াল বলে ইন্টারভেন্টিকুলার ডিসেনকনি। আর যদি দুই ভেন্টিকুলার মাঝখানে ডিসেনকনি থাকে তাকে বলে ইন্টারভেন্টিকুলার ডিসেনকনি। তিনটা ডিসেনকনি, একটা অ্যাট্রিওভেন্টিকুলার, একটা ইন্ট্রাভেন্টিকুলার, একটা ইন্টারভেন্টিকুলার। তিন পর্যায়ে ডিসেনকনি থাকে। এই ডিসেনকনির জন্যই মেইনলি তার মর্টালিটি বেড়ে যায়। এখন পেশেন্টের যদি ডিসেনকনি থাকে সেই ক্ষেত্রে কি দেখা যায়, অ্যাবনরমাল ইন্টারভেন্টিকুলার সেপ্টাল ওয়াল মোশন, সেপ্টালের মোশনটা আর ল্যাটারাল ওয়ালের মোশনটা অ্যাবনরমাল থাকবে। সেপ্টামটা আগে হয়, ল্যাটারাল ওয়ালটা পরে মোশন হয়। তারপরে তোমার পাম্পিং ক্যাপাসিটি কমে যাবে, তারপরে পালস প্রেসার কমে যাবে, ইজেকশন ফ্র্যাকশন কমবে, পেশেন্টের ডায়াস্টোলিক ফিলিং টাইম করবে, আর তার পেশেন্টের ডায়াস্টোলিক এমআর ডেভেলপ করে। দিস দ্য কনসিকুয়েন্স অফ ভেন্টিকুলার ডিসেনকনি। এখন কার্ডিয়াক ডিসেনকনি থেরাপির আমাদের গোলটা কি? গোলটা হচ্ছে ইমপ্রুভ হেমোডাইনামিক্স, পেশেন্টের হেমোডাইনামিক্সটা বাড়াবো, মেইনলি কোয়ালিটি অফ লাইফ। পেশেন্টের হার্ট ফেলিওর ওষুধ দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না, পেশেন্টের সিমটম ইমপ্রুভ করছে না, সেই পেশেন্ট গুলোকে আমরা যদি বাইভেন্টিকুলার পেসমেকার অথবা সিআরটি যেটা বলি, মেইনলি তোমার একটা লিড থাকবে আর এতে, একটা থাকবে আরভিতে, আর একটা থাকবে লেফট ভেন্ট্রিকুলার ইপিক্যারিয়ামে করোনারি সাইনাসে। এই তিনটা লিড দিয়ে যদি পেসমেকার করা হয় সে তাকে বলা হলো বাইভেন্ট্রিকুলার পেসমেকার অথবা রিসিনক্রোনাইজেশন। পেশেন্টের যদি ডিসিনক্রোনি থাকে তাকে এই তিনটা তার দিয়ে পেসমেকার লাগালে তাকে বললো রিসিনক্রোনি। এই জন্য এরকম নাম দেওয়া হয়েছিল কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তো এটা দিয়ে এবং পেশেন্টের সার্ভাইভাল হয়, ইমপ্রুভ করে। তাহলে ইমপ্রুভ হেমোডাইনামিক্স, ইমপ্রুভ মানে ব্লাড প্রেশার পেশেন্টের ইমপ্রুভ করবে, কোয়ালিটি অফ লাইফ, আগে হাঁটতে পারতো না, চলাফেরা করতে পারতো না, নর্মাল লাইফ লিড করে। তারপর পেশেন্টের মর্টালিটি বেনিফিট করে। তাহলে এই দি থ্রি গোলস অফ দি কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। থেরাপিতে দেখো কি হয়, মেইনলি কিউরে যদি ওয়াইড হয়, এই দেখো এলভি মরফোলজি আছে, এই পেশেন্টের যদি সিআরটি লাগানো হয় চিন্তারের, সেই ক্ষেত্রে দেখবেন বাইভেন্ট্রিকুলার পেসিং, মেইনলি অ্যাট্রিয়ার সাথে সিনক্রোনাইজড করে। অন্যদের মিউট করে রাখো, কথা শোনা যাচ্ছে, মিউট। হ্যাঁ, মেইনলি অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড, সিনক্রোনাইজড বলতে তো অ্যাট্রিয়ার সেন্স অথবা অ্যাট্রিয়ার পেস হবে, ফলোড বাই দুই ভেন্ট্রিকুলার পেস, লেফট এবং রাইট ভেন্ট্রিকুলার পেস, তাকে বলে অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড বাইভেন্ট্রিকুলার পেসিং। দিস আর দি মিনিং অফ দি কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন। অ্যাট্রিয়াল সেন্স অর পেস ফলোড বাই বোথ ভেন্ট্রিকুলার পেস, রাইট এবং লেফট ভেন্ট্রিকুলার পেস, তাহলে অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড বাইভেন্ট্রিকুলার পেসিং, তাকে বলা হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। কি করে তোমার কোঅর্ডিনেটেড অ্যাক্টিভেশন অফ দি ভেন্ট্রিকল এন্ড সেপ্টাম, মানে ভেন্ট্রিকুলার মেইনলি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়ালে ডিসেনকনি থাকে, সেগুলোকে কোঅর্ডিনেটেড মুভমেন্ট করে এবং পেশেন্টের আলটিমেটলি আর কমপ্লিমেন্ট টু অপটিভ মেডিকেল থেরাপি। মেডিকেল থেরাপি ম্যাক্সিমাম দেওয়ার পরেই সেগুলো, এইটা আগে মেডিকেল থেরাপি দেওয়া লাগবে, তার সঙ্গে এটা যোগ করা লাগবে। যদি সিআরটি লাগানো হয় সেই ক্ষেত্রে এই তোমার ইমপ্রুভমেন্ট যেগুলো আমি বললাম সেগুলো হবে। অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড বাইভেন্ট্রিকুলার পেসিং, এবং এটা করলে পরে পেশেন্টের সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল একই সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে তার ফোর্স অফ কন্ট্যাক্ট বাড়বে, ইজেকশন ফ্র্যাকশন বাড়বে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। এটাই মেইনলি ইমপ্রুভ কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। আর যখনই করা হবে দেখো কিউআরএস কমপ্লেক্স, অ্যাট্রিয়াল সেন্স দেখাচ্ছে এখানে, বোথ ভেন্ট্রিকুলার পেসিং হচ্ছে, কিউআরএস ন্যারো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন করলে পরে কিউআরএস ন্যারো হয়ে গেল, তার ডিসিনক্রোনিটা চলে গেল, এই জন্য তাকে বলে রিসিনক্রোনি। এই জন্য কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি করলে কিউআরএস কমপ্লেক্স ন্যারো হয়ে যায়। দিস আর দি গোল। প্রপোজড মেকানিজম কি করে
বললাম কার্ডিয়াক রিসিনকোনেশন, ইমপ্রুভ ইন্টারভেন্ট্রিকুলার সিনকোনি, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার যেটা বললাম অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার এবি সিনকোনি, আর ইমপ্রুভ ইন্টারভেন্ট্রিকুলার দুই ভেন্ট্রিকুলার সিনকোনি, মানে দুই ভেন্ট্রিকুলার লেফট এবং রাইট ভেন্ট্রিকল, আর লেফট ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ল্যাটারাল ওয়ালের সিনকোনি, আর অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার এবি সিনকোনি। দিস আর দি তোমার 3 মেকানিজম অফ কার্ডিয়াক রিসিনকোনি থেরাপি। এখনই একটা অ্যানিমেশন আছে, দেখো চলে কিনা, দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, হ্যাঁ দেখো এখানে একটা অ্যানিমেশন, একটা এখানে হলো সেপ্টাম আর ল্যাটারাল ওয়াল। এরা দেখো সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল একসঙ্গে মুভ করছে, আর পেশেন্টের যদি ডিসিএম থাকে, এটা খেয়াল করে দেখো, সেপ্টাম আগে আর ল্যাটারাল ওয়ালটা পরে, মুভমেন্ট একসঙ্গে হচ্ছে। দেখো দি এটা কিন্তু সাইমালটেনিয়াস, সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল একই সঙ্গে মুভ করতেছে। আর এটা ডান পাশে খেয়াল করে দেখো, যেহেতু ডিসিএম হওয়ার জন্য সেপ্টাম আর ল্যাটারাল ওয়াল মুভমেন্ট একসঙ্গে না, আগে সেপ্টাম ল্যাটারাল ওয়ালটা পরে। এটা খেয়াল করছো? এটা বুঝতে পারছো? এটা কি বোঝা যায়? স্যার বোঝা যাচ্ছে স্যার। দেখো এখানে বাম পাশে যেটা ইউনিভার্স, দেখো সেপ্টাম ল্যাটারাল ওয়াল একই সাথে কন্ট্যাক্ট করতেছে, আর ডান পাশের অ্যানিমেশনে সেপ্টামটা আগে আর ল্যাটারাল ওয়ালটা পরে। তো এই যে একে এইটা হলো ডিসিনকোনি, আর এটা নর্মাল হেলদি সেপ্টাম। এখন আমরা যে ইকো দিয়েও তোমরা বুঝতে পারি, আমরা এই খেয়াল করে দেখো, নর্মালি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল দেখো একসঙ্গে মুভ করছে, হ্যাঁ। আর যখন পেশেন্টের ডিসিএম থাকে, এখানে খেয়াল দেখো, সেপ্টাম আর ল্যাটারাল ওয়াল একসঙ্গে করে না, সেপ্টামটা আর ল্যাটারাল ওয়ালটা আলাদা, সেপ্টামটা আগে ল্যাটারাল ওয়ালটা পরে। এই যে ডিসিনকোনি, এই মানলো নর্মাল এরভাবে সেপ্টাম ল্যাটারাল ওয়াল একসঙ্গে, আর যদি ডিসিনকোনি থাকে সেপ্টামটা আগে ল্যাটারাল ওয়ালটা পরে। যে মেকানিজম বললাম, এখন এই রুগীদের মনে করো যেটা এই যে ডিসিনকোনি আছে, সেপ্টাম আর ল্যাটারাল ওয়াল, সেপ্টামটা আগে আর ল্যাটারাল ওয়ালটা পরে কন্ট্রাকশন করছে, এটা তোমার হলো ডিসিনকোনি। এখন এই পেশেন্টে যদি বাইভেন্ট্রিকুলার পেসমেকার বা সিআরটি লাগানো হয়, দেখো কি লাগানোর পরে কি হয়, দেখো লাগানোর পরে সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল একই সঙ্গে কন্ট্রাক্ট করছে। দেখো পেশেন্টের যদি ডিসিএম আছে, এটা বিফোর সিআরটি, এটা আফটার সিআরটি। লাগানোর পরে কি হলো, সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল একই সাথে কন্ট্রাক্ট করছে, এই জন্য ইনজেকশন ফ্র্যাকশন ইমপ্রুভ করবে, এন্ডাস্ট্রিক ভলিউম যেগুলো আছে সেটাও কমে যাবে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে। এই দিজ আর দি মেকানিজম, যে সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল এই দুইটাকে একই সঙ্গে করা হয়, এই জন্য নাম হলো কার্ডিয়াক রিসিনকোনেশন থেরাপি। তো এই ছবিটাকে বোঝা যাচ্ছে? যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। তোমাদেরকে মুভি দেখা যায়? যাচ্ছে না? মুভি দেখা যাচ্ছে। যাচ্ছে। সামারি যেগুলো তোমাকে আগে বলতে, যে তোমার কার্ডিয়াক রিসিনকোনেশন তোমার মেকানিজম হলো ইন্টারভেন্ট্রিকুলার সিনকোনি, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার সিনকোনি, তারপর ইন্টারভেন্ট্রিকুলার সিনকোনি, কার্ডিয়াক আউটপুট বাড়বে, ইজেকশন ফ্র্যাকশন বাড়বে, এমআর কমে যাবে, এলএ প্রেসার কমবে, ডায়াস্টোলিক ফিলিং বাড়বে, আরবি স্ট্রোক ভলিউম কমবে, এন্ডসিস্টোলিক ভলিউম কমবে, এন্ডাস্টোলিক ভলিউম কমবে, আলটিমেটলি রিভার্স রিমডেলিংটা এরকম হবে। তো দিজ আর দি মেকানিজম অফ তোমার কার্ডিয়াক রিসিনকোনেশন থেরাপি। ইমপ্লান্ট আমরা তোমাদের জানার দরকার নাই, তারপরে তোমরা একটু জেনে রাখো যে আসলে ইমপ্লান্টটা কেমনে করা হয়। প্রথমে আমরা করোনারি সাইনাস যেটা আছে, করোনারি সাইনাসকে আমরা নর্মালি অ্যাঞ্জিওগ্রাম করি, করোনারি সাইনাসকে ওরকম ক্যাথেটার দিয়ে করোনারি সাইনাসে অস্টিয়ামে ক্যানুলেট করি, তারপরে অ্যাঞ্জিওগ্রাম করি, করোনারি সাইনাসটাকে ডাই দিয়ে কন্ট্রাস্ট দিয়ে অ্যাঞ্জিওগ্রাম যেরকম করা হয় ওরকমটা তাকে বলে ভেনোগ্রাম, ওটা অ্যাঞ্জিওগ্রাম ভেনোগ্রাম। তারপরে যে ভেনে লাগাবো, লিডটা ঢুকাবো, সেই সিলেক্টেড ভেন বা টার্গেট ভেন বলি, সেই ভেন মেনলি ল্যাটারাল ভেন দেখাবো, পরে আমি ওই যে ব্রাঞ্চে দেবো ল্যাটারাল ব্রাঞ্চে লিডটা ঢুকাবো। লিড প্লেসমেন্ট, আগে ভেন সিলেক্ট করলাম, ওই ভেনের লিড ঢুকাইলাম, তারপরে রিমুভ অবি, তারপরে লিড ঢুকানোর পরে যে টুলগুলো ইউজ করছিলাম সেই শীটগুলো রিমুভ করে ফেললাম। ফাইনালি পেসমেকার যেমন আমরা ইলেকট্রিক্যাল যেগুলো মেজারমেন্ট যেগুলো আছে, পিওএফ, আরওএফ, রেজিস্ট্যান্স, থ্রেশহোল্ড যেগুলো আছে এগুলো ঠিক করলাম, তারপর ফাইনালি প্রোগ্রাম করা। দিজ আর দি তোমার ইমপ্লান্ট প্রসিডিওর। ইমপ্লান্ট প্রসিডিওর ক্ষেত্রে আমাদের অনেকগুলো আছে, আগে কেউ লেফট ভেন্ট্রিকলটা লিড আগে করে, কেউ রাইট ভেন্ট্রিকল আগে করে। আমাদের প্ল্যানটা হচ্ছে পেশেন্টের যেহেতু এলভিবি থাকে,
আমরা যদি পেশেন্টের রাইট সাইডে যদি করোনারি সাইনাসকে আমরা করতে যাই, ক্যানোট করতে যাই, রাইট বান্ডেল ব্লক হতে পারে, সেই পেশেন্টের কমপ্লিট হার্ট ডেভেলপ করে দেয়। এই জন্য আমরা টেম্পোরারি পেসমেকার আগে একটা দিয়ে নেই। টেম্পোরারি পেসমেকার দিয়ে লেফট ভেন্ট্রিকুলার লিড আগে লাগাই, পরে রাইট ভেন্ট্রিকুলার লাগাই, তারপর আরএডি লাগাই। অন্য জায়গায় আগে তোমার কি করে টেম্পোরারি পেসমেকার না দিয়ে রাইট ভেন্ট্রিকুলার আগে লাগাই দিয়ে যদি তোমার পরে তোমার লেফট ভেন্ট্রিকুলার লাগালো, পরে আরে লাগালো। আগে নির্ভর করে অপারেটর উপর যে কোনটা আগে লাগাবে। এই যে টুল যেগুলো আছে দেখো, যে টুলগুলোর মধ্যে এই যে টুল যেগুলো আছে, এই যে এটা হলো বেলুন ক্যাথেটার, যেটা দিয়ে যে ভেন, যেহেতু আমি ভেনে যদি ডাই দিই তাহলে ডাইটা চলে আসবে, আর আই দেওয়ার টাইমে ভেন দেখা যাবে না। এই যে অনেক সময় ভেনটাকে অক্লুড করার জন্য এই বেলুনকে বাতাস দিয়ে বেলুন ডিফ্লেট করে রাখি। ডিফ্লেট হয়ে গেলে পরে করোনারি এটা ভেনটা সুন্দর দেখা যায়। আর এই যে শীত যেগুলো আছে, এই যে শীত যেগুলো করোনারি সাইনাসকে, এই শীতগুলো দিয়ে গাইড ক্যাথেটার, করোনারি অ্যানজিওগ্রাম যে করি ক্যাথেটার দিয়ে, আর এই ভেনের ক্যাথেটার গুলো এরকম যে ক্যাথেটার গুলো দিয়ে, আর এগুলো টুল যেগুলো টুল লাগে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই বিভিন্ন সাইজের ক্যাথেটার যেগুলো আছে অ্যাকর্ডিং টু হার্টের সাইজ, আর এস সাইজ যত বড় হবে তোমার ক্যাথেটারের শেপ তত বড় হবে। এই বিভিন্ন রকম ডেলিভারি ক্যাথেটার বলি বা ডেলিভারি শীট, যে জেএনএম বলো বা গাইড ক্যাথেটার, এগুলো আমরা ইউজ করি। নর্মালি যে ক্যাথেটার মনে করো, আরে ক্যাথেটার এই যে একটা এক্সটেন্ডেড হুক, যদি ক্যাথেটার একটা করোনারি সাইনাসকে, এটা নর্মালি যে কারণে এটা ইউজ করা হয়, এটাকে ইউজ করার জন্য। তারপরে এটা তোমার এমপ্লাস ক্যাথেটার মতো, বা বুঝলে ইউজ করা হয়। এটা যদি ক্যাথেটার তোমার হাই আপ থাকে, অরিজিন থাকে, এর অরিজিনের উপর নির্ভর করে। তারপরে এর ক্যাথেটারের ভিতরে আবার মাদার এন্ড চাইল্ড যেরকম করোনারি সাইনাস ইউজ করে, ওই ক্যাথেটারের ভিতরে যদি অ্যাঙ্গেল অনেক শার্প হয়, অ্যাকুট অ্যাঙ্গেল হয়, ওটার ভিতর দিয়ে আবার সাব সিলেকশন ক্যাথেটার ঢোকা দিই। সেই সাব সিলেকশন ক্যাথেটার দিয়ে সেগুলি হয়, মানে ক্যাথেটার ওটার ভিতরে ঢুকা দিয়ে আবার সাব সিলেকশন ক্যাথেটার বিভিন্ন অ্যাঙ্গেল আছে, 130 ডিগ্রি অ্যাঙ্গেল, কিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেল দেখে সিলেকশন করা হয়। আর এই যেগুলো ক্যাথেটার যেগুলো করা হয়, এগুলো দুই প্রকার আছে। একটা পিলায়ো শীত, যে হাত দিয়ে আমরা এরকম শীতগুলো ছিঁড়ে ফেলতে পারি, আর ক্যাথেটার গুলো আমরা এই সিলটার দিয়ে এগুলো কাটতে হয়। লিড গুলোকে ধরে রাখতে বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে এই শীতগুলোকে কেটে ফেলতে হয়, কেটে ওই লিড গুলোকে রেখে নিয়ে আসতে হয়। এটা টেকনিক গুলো কাটার, এগুলো কাটার, এগুলো তোমার যদি মেনলি এইটা যদি থাকে, এইটা কিন্তু তোমার ইউজ করা যায়। এটা স্পিলওয়ে আমরা যেটা করতে হাত দিয়ে ছিটতে পারি, কিন্তু যদি সাব সিলেকশন লাগে সেখানে অবশ্যই সিলটার লাগবে, সেখানে কাটার লাগবেই। এই যে আমরা একটা বেলুন ক্যাথেটার দেখাচ্ছি, একটা বেলুনের যে ক্যাথেটার, এই যে কর্নার থেকে ঢোকানো হয়েছে, এই বেলুন দিয়ে ডিপ্লেট করা হয়েছে। ডিপ্লেট করলে ডাই যখন দেওয়া হয় তখন এদিকে আসবে না, তখন ভেইন গুলো দেখা যাচ্ছে, এই যে ল্যাটারাল ভেইন, আর হলো গ্রেট এন্ট্রি মেইন ভেইন। মেইনলি আমরা এই ল্যাটারাল ভেইন যেগুলো থাকে, ভেইন যদি সুন্দর ভেইন থাকে তাহলে ইজিলি ক্যাথে চলে যায়। ভেইনের সাইজ যত ভালো থাকবে তত মোটামুটি তোমার প্রসিডিউর তত ইজি হবে। আর ভেইন যদি অ্যাঙ্গেল হয়, টর্সোয়াস হয়, ন্যারো হয়, তারপরে তোমার স্টেনস হয়, সেই ক্ষেত্রে প্রসিডিউর বিকাম ডিফিকাল্ট। তাই সেই ক্ষেত্রে আগে ইউজ করা হয়তো ওটা ভেনের ভিতরে ইউনিপোলার লিড একটা, পরে গেল বাইপোলার লিড, আর এখন চলে আসছে কোয়াড্রিপোলার লিড। আগে ছিল ইউনিপোলার একটা ব্লেড, পরে একটা দুইটা বাইপোলার লিড, এই যে একটা পোল একটা পোল বাইপোলার লিড। বিভিন্ন ক্যান্ট সাইজ স্টেট আছে, এটা নির্ভর করছে ভেইনের, যদি ভেইন টর্সোয়াস স্টেট দেই, ভেইন যদি মোটামুটি হয় এই সাইজে দেই। আর এখন চলে আসছে চারটে পোল, তাকে বলে কোয়াড্রিপোলার লিড। দেখো একটা দুইটা তিনটা চারটা কোয়াড্রিপোলার লিড। এখন আমরা মোটামুটি আমাদের এখন চারটে লিড মেনলি ইউজ করে থাকি, চারটে পোল যেগুলো আছে কোয়াড্রিপোলার লিড মেনলি, এখন এগুলি মেনলি ইউজ করা হতো। এই যে কোয়াড্রিপোলার লিড যেগুলো তিন প্রকার আছে, নর্মালি এটা ইউজ করি টর্সোয়াস থাকে সেটা এভাবে, আর বেশি লার্জ হলে পরে সেক্ষেত্রে আমরা এস শেপ, এই শেপে বিভিন্ন শেপের লিড গুলো আছে। আর এর সাইজটা দেখো, আর যদি আমরা দেখি তাহলে আর এর মেনলি এই যে করোনারি সাইনাস, এই করোনারি সাইনাসটাকে ক্যানোলোড করা, এটাই মেনলি মোর ডিফিকাল্ট পার্ট। মেনলি আমরা তোমার এই করোনারি সাইনাস যদি হার্ট বড় হয়ে যায়, সেক্ষেত্রে আর এটা বড় হয়ে যায়। নর্মাল যেখানে করোনারি সাইনাস থাকে এটা থাকে না, এবং করোনারি সাইনাসটা মেনলি ডিসপ্লেসড হয়ে যায়। এই ডিসপ্লেসড আর একটা এখানে আছে এস্টেশিয়ান ফুসা, দেখো এই যে একটা ভালভের মতো, এই ভালভটা অনেক সময় এটাকে ক্যানোলোড করতে বাধা দেয়, এটা ভালভের জন্য এটার ভিতরে এনগেজ করা যায় না। তো এই যে মোটামুটি এই ভালভের জন্য, আর যদি ডাইলেট হয়ে যায় তাহলে করোনারি সাইনাস নর্মাল যে পজিশনে থাকে সেই পজিশনে থাকে না। তারপর আরেকটা ছিল থেবাসিয়ান ভালভ, এই ভালভও অনেক ক্ষেত্রে তোমার এই করোনারি সাইনাসকে তোমার আটকায় রাখে, মোটামুটি এনগেজ করতে ডিফিকাল্ট হয়। এখন করোনারি সাইনাস যদি আমি দেখি, যে অ্যানাটমি দেখি,
যে আমরা যে এলও ভিউ দেখি, এটা তোমার আর এ ভিউ, এপি ভিউ। এপি ভিউ যদি দেখো, এ করোনারি সাইনাস, মেইন করোনারি সাইনাস, আর এটা অ্যান্টেরোকার্ডিয়াক ভেইন। প্রথম যেটা ছিল তোমার মিডিল কার্ডিয়াক ভেইন, তারপরে হলো ল্যাটারাল ভেইন, পোস্ট ল্যাটারাল ভেইন, ল্যাটারাল ভেইন। তো মেইনলি আমাদের এলও ভিউ কোনলি আমাদের চুজ থাকবে ল্যাটারাল ভেইন, যেগুলো আর এ ভিউ দেখলে গ্রেট কার্ডিয়াক ভেইন, এলো মিডিল কার্ডিয়াক ভেইন, আর ল্যাটারাল ভেইন। আমাদের মেইন টার্গেট হলো ল্যাটারাল ভেইন। ল্যাটারাল ভেইনে আমাদের লিডটাকে এখানে রাখা। মেইনলি এই অ্যান্টেরোকার্ডিয়াক ভেইন এখানে আমাদের অ্যাভয়েড করতে হবে, মিডিল কার্ডিয়াক ভেইন অ্যাভয়েড করতে হবে, মেইনলি ল্যাটারাল ভেইন যেটা হার্টের লেফট ভেন্ট্রিকুলার ল্যাটারাল ওয়ালকে স্টিমুলেট করবে। টার্গেট ভেইন মানে সিলেকশন যেটা ভেইন। 5 to 10% ক্ষেত্রে এই ভেইন গুলো থাকে না, তখন আমরা ইপিকার্ডিয়ালি না করতে পারে সেই রোগীকে আমরা সার্জারি দিয়ে, আমরা এন্ডোকার্ডিয়াল না করতে পারলে ইপিকার্ডিয়ালি পেসমেকার লিডকে লাগানো হয়। এখন একটা ভেনোগ্রাম করছি, যে ভেনোগ্রামে একটা ভেনোগ্রাম লিড দিয়ে, এই যে এটা তোমার ল্যাটারাল ভেইন আছে একটা, এটা গ্রেট কার্ডিয়াক ভেইন। এই ল্যাটারাল ভেইনের ভিতর দিয়ে যা প্রথমে একটা ওয়ার দেওয়া হয়েছে, ওয়ারের ভিতর দিয়ে ওয়ারের উপর দিয়ে এর ভিতর দিয়ে লিডটা নিয়ে যাওয়া হয়। এর ভিতর দিয়ে এই সুন্দর পজিশন, যেরকম ভেইনটা যদি ইজি থাকে, এর 3 o'clock পজিশন এরকে মনে করেন, একে এই ল্যাটারাল ওয়ালে ভেইন যদি ইজি থাকে তাহলে প্লেসমেন্ট করতে খুব সময় লাগে না। আর যদি ভেইন দেখো এটা যদি মোটামুটি হাই থাকে, সেই ক্ষেত্রে এমপ্লাস ক্যাথেটার থেকে আমি একটা এমপ্লাস ক্যাথেটার ইউজ করছি। এই 3টে ওয়ার আছে, 3টে যদি একটা আর এতে, একটা আরভিতে, একটা এলভিতে। এলভিতে ঢুকতে গেলে করোনারি সাইনাসের এটা হাই আপ ছিল। 2 ঘন্টা ট্রাই করার পরে যখন আমি পারছি না, তখন আমি দেখি এমপ্লাস ক্যাথেটার নিয়ে তখন এনগেজ করছি। এইগুলো অনেক সময় হাই আপ থাকলে পারে, সেই ক্ষেত্রে এমপ্লাস ক্যাথেটার ইউজ করা হয় মেনলি। তারপরে এনগেজ করার পরে বেলুন দিয়ে ইউজ করা হয়, অক্লুড করে ডাই দিয়ে হয়, ডাই দিয়ে ব্রাঞ্চ গুলো সুন্দর দেখা হয়। এই ল্যাটারাল যে ব্রাঞ্চ যেগুলো আছে, এই ব্রাঞ্চ গুলো মেনলি দেখা হচ্ছে, এই যে ব্রাঞ্চ গুলোর পরে এই ব্রাঞ্চের ভিতরে তখন এই যে লিডটা নিয়ে যাওয়া হয়েছে, এই ব্রাঞ্চের ভিতরে এই লিডটা চলে গেছে। আরবি তো নর্মালি পেসমেকারের মধ্যে একটা আরবিতে লিড একটা, আর এর লিড একটা, ফাইনাল তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকার বা সিআরটি। ইমপ্লান্ট টেকনিক একটা দেখো, একটা মুভি আছে, দেখো দেখা যায় কিনা। এই করোনারি সাইনাস যে ক্যাথেটার আমরা ক্যাথেটার বললাম, গাইড ক্যাথেটার, এই গাইড ক্যাথেটার করোনারি সাইনাসের ভিতরে চলে আসলো। যে করোনারি সাইনাস যে ঢুকে গেল, এই যে কন্ট্রাস্ট দিলাম, কন্ট্রাস্ট দিয়ে আগে দেখে নিলাম যে ভেইনটা কেমন আছে। তারপরে যে আরভিতে একটা লিড দিয়ে দিলাম, একটা আরভিতে যে বললাম আরভিতে লিড, তারপর আর এতে লিড দিয়ে দিলাম একটা। করোনারি সাইনাসের ভিতরে আমরা ক্যাথেটারটা দিয়ে আসে, এই যে তার দিচ্ছি প্রথমে ওই ল্যাটারাল ভেইনে, আগে ওয়ারিং করে নিচ্ছি, এই যে ওয়ারটা চলে আসছে পর্যন্ত, এই ওয়ারের উপর দিয়ে ওই যে লিডটা চলে, লিডটা কিন্তু ফোটা থাকে মাঝখানে, ওয়ারের ভিতর দিয়ে লিডটা চলে গেলো। লিডটা যে 3টে দর চলে আসলো, আর এ, এলবি এবং তোমার আরবি, এগুলো ফাইনাল তোমার চলে আসলো। ওই পরে শীত গুলো উইথড্র করে নিলাম, যেগুলো তোমার বায়োভেন্ট্রিকুলার পেসমেকার দিয়ে যাতে তোমার অ্যানিমেশন একটা তোমার এই যে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন। এগুলো আর একটু ক্ষেত্রে আমাদের তোমাদের ক্ষেত্রে এগুলো দরকার নাই। এগুলো মেনলি আরবি আর এলবির আমরা দূরে যে সিগন্যাল পাই, সেক্ষেত্রে আমাদের দুইটা সিগন্যাল কমপক্ষে একসঙ্গে হলে হবে না। মেজারমেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে কমপক্ষে আরবি সিগন্যাল থেকে এলবির যে সিগন্যাল গুলো আছে কমপক্ষে 100 মিলিসেকেন্ড বেশি দিতে হবে। আরবি এবং এলবির যে আরবি পালিয়ে যে সিগন্যাল পাবো কিউআরএস ইন্টারচেঞ্জ যে সিগন্যাল, আর এলবি থেকে সিগন্যাল, ওই দুটোর ডিস্টেন্স মোর দ্যান 100 মিলিসেকেন্ড হলে বুঝবো যে এটা গুড পজিশনে ভেন্ট আছে। নরমালি ইসিজি যদি পাই আমরা, সাইনাসের যে এলবিবি ইসিজি, রাইট ভেন্ট্রিকল প্রেস করলে কেমন দেখা যাবে, লেফট ভেন্ট্রিকলকে প্রেস করলে কেমন দেখা যাবে, আর বাই ভেন্ট্রিকলকে প্রেস করলে কিউআরএস ন্যারো হয়ে যাবে। দেখো যদি রাইট ভেন্ট্রিকল প্রেস করলে আমরা V1 এ এলবিবি মরফোলজি পাই, কিউআরএস গুলো সব হোয়াইট থাকে। লেফট ভেন্ট্রিকল প্রেস করলে V1 টা আরবিবি থাকে, আর বাই ভেন্ট্রিকল প্রেস করলে কিউআরএস টা ন্যারো হয়ে যাবে। তাহলে এটা তোমার বাই ভেন্ট্রিকল প্রেস ক্ষেত্রে কিউআরএস টা ন্যারো হবে, V1 এ আরবি থাকবে, আর 1 এবং 1 এ সাধারণত ল্যাটারাল ওয়াল প্রেস করে ল্যাটারাল ওয়াল এসটা অথবা কিউএফ দেখা যায়। এখন তোমাদের পরীক্ষায় তোমাদের স্যাররা জিজ্ঞেস করবে ইন্ডিকেশন, যে তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকার সিআরটার এক্সরে কিন্তু আছে, অনেক সময় এক্সরে দেবে, ওরকম যে এক্সরে দিয়ে বলবে এটা কি
তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে ইন্ডিকেশন গুলো বলো। ইন্ডিকেশন গুলো কমন তোমার হলো এই হিসাবে তোমরা যদি সামারাইজ করতে পারো তাহলে সেইগুলো কমন তোমার ইএসসি আহা এবং তোমার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন নির্ভর করছে সাইনাস রিদম, তারপরে এফ তাদের আর যাদের পেসিং লাগবে 3 প্রকার ভাগ করছে। সাইনাস রিদমের যদি সেই ক্ষেত্রে যদি হার্ট ফেলিওর 2, 3, 4 এবং ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে খেয়াল করবা সাইনাস রিদম, এলবিবি মরফোলজি, হার্ট ফেলিওরের 2, 3 এবং 4 এলো হার্ট ফেলিওর, ইজেকশন ফ্র্যাকশন 35, 3টে ক্রাইটেরিয়া লাগবে। এক রোগীর লাগবে হার্ট ফেলিওর থাকতে হবে 2 থেকে 4 পর্যন্ত এবং পেশেন্ট শুড বি স্টেবল, ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 30%, এলবিবি মরফোলজি, সাইনাস রিদম। এবং এলবিবি যদি কিউরোজ 150 এর বেশি হয় তাহলে ক্লাস 1A এবং দিস পেশেন্ট উইল সুপার রেসপন্ডার। এবং যদি 120 থেকে 140 বেশি হয় সেক্ষেত্রে 1B অথবা রেসপন্ড করবে না। আর একটা নন এলবিবি সেই ক্ষেত্রে যদি 150 এর বেশি হয় সেক্ষেত্রে ক্লাস 2B, কিন্তু যদি 120 এর বেশি হয় ক্লাস 2B। এটা মেইনলি ইম্পর্টেন্ট তোমার নন এলবিবি তে ইমপ্রুভমেন্ট খুব একটা বেশি হয় না। আমরা সাধারণত পেশেন্ট যদি এলবিবি থাকে এবং কিউআরএস 150 এর বেশি হয় সেই ক্ষেত্রে তোমার ক্লাস 1A। পরীক্ষায় তোমাদের স্যার জিজ্ঞাসা করতে পারে নন এলবিবি তো লাগানো হয় যদি 150 এর বেশি হয় সেক্ষেত্রে তোমার ক্লাস 2A, আর যদি তোমার 120 থেকে 149 হয় ক্লাস 2B। এই দুইটা খেয়াল করবা। আর পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে এবং ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে থাকে, যদি কিউআরএস সেখানে 120 এরও বেশি থাকে সেই ক্ষেত্রেও ক্লাস 2B, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু এফ সেই ক্ষেত্রে তোমার এবি নোড অ্যাবলেট করতে হবে অথবা ড্রাগ দিয়ে 100% পেসিং ডিপেন্ডেন্ট করতে হবে যাতে পেসমেকার পেসিং ডিপেন্ডেন্ট হয়। আর যদি এনি কিউআরএস থাকে সেই ক্ষেত্রে তোমার পেসমেকার অবশ্যই এবি নোড কি করতে হবে অ্যাবলেট করে দিতে হবে যাতে পেশেন্ট ডিপেন্ডেন্ট করা লাগবে, নাহলে লাভ হবে না। আর সেই ক্ষেত্রে এফ থাকলে পারে অ্যাট্রিয়াল প্রয়োজন হবে না, অন রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে দুইটা লিড দিয়ে কাজ করবে, লেফট এবং রাইট ভেন্ট্রিকল প্রেস করবে এবং যদি এবি নোডকে অ্যাবলেট করে দেওয়া হয় পেশেন্ট 100% ডিপেন্ডেন্ট হবে এবং 100% যদি প্রেস করে পেশেন্ট উইল ইমপ্রুভ। আর একটা হচ্ছে পেশেন্ট ফর নিড প্রেসিং। মনে করো যে পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক আছে, হার্ট ফেলিওর যদি মাইল্ড হার্ট ফেলিওর থাকে, ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে থাকে এবং পেশেন্ট নিয়ে আসছে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে আসছে এবং সেই পেশেন্টের যদি প্রেসিং এর পার্সেন্টেজ লেবার বলছে যে 40% যদি প্রেসিং লাগে সেই ক্ষেত্রে সিআরটি লাগাতে বলছে। নতুন গাইডলাইনে কিন্তু চেঞ্জ হয়ে আসছে যে হার্ট ফেলিওর যদি মোটামুটি মাইল্ডও থাকে লেস দেন 50% সেই ক্ষেত্রেও তোমার কারণ কি যদি আমি 35% লাগাই নর্মাল পেসমেকার লাগালে সে হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করবে এবং আলটিমেটলি সেই পেশেন্টের সিআরটি আবার লাগানো লাগে। এই জন্য বলা হচ্ছে মাইল্ড যদি হার্ট ফেলিওর থাকে তো মাইল্ড এলবিসি ডিসফাংশন থাকে, কিন্তু তোমাদের যখন পরীক্ষায় ধরবে পরীক্ষায় ধরতে গেলে ঠিক এড়িয়ে বলা লাগবে যে হার্ট ফেলিওর যদি পেসিং লাগে 40% পেসিং লাগে, ইজেকশন 35%, এনি কিউআরএস ন্যারো হল কারণ পেসমেকার লাগালে ওয়াইড হয়ে যাবে, সেই ক্ষেত্রে পেশেন্টের অবশ্যই তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকার লাগাইতে হবে, তা দিলে ক্লাস 1B। এখন নতুন যেগুলো আপডেট হয়েছে সেই আপডেটে আরো কিছু চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে যে এলবিবি তে নিয়ে আসছে এখন তো ক্লাস 1 কেও নিয়ে আসছে, কারণ আগে দেখা যাচ্ছে পেশেন্ট যদি খারাপ হয় লাগায় লাভ হবে না, এই জন্য ক্লাস 1 কে যোগ করে দিয়েছে। আগের বার সব ঠিক আছে, সাইনাস রিদম, ইজেকশন ফ্র্যাকশন 35% এর নিচে 2 থেকে 4 পর্যন্ত এবং ক্লাস 1 যোগ করে দিয়েছে, এর নতুন যোগ করছে তোমার। আর ওরা দেখছে যে আরেকটা জিনিস ওরা স্পষ্ট করে দিয়েছে যে পেশেন্টের তোমার নন এলবিবি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একই আগে যেটা বলছি সে একই রকম আছে। আর পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি এটা শুড বি 1 বছর হতে হবে, আর এফ যদি থাকে এবি নোড অ্যাবলেট করে দিতে হবে। মেইনলি নতুন গাইডলাইনে চলে আসছে যে তোমার যদি ক্লাস 1 কে ওরা লাগাতে বলতেছে যে পেশেন্টের হার্ট ফেলিওর থাকে, কিউআরএস ওয়াইড থাকে, সিমটম মাইল্ড সিমটম, হ্যাঁ ক্লাস 1, সেই ক্ষেত্রে ওরা নতুন গাইডলাইন এগুলো আসছে। আর 120 থেকে 149 সেই ক্ষেত্রে বলছে যে এটা ক্লাস 2 এর ইন্ডিকেশন, এবং সাইনাস রিদম যদি থাকে 1 থেকে 4 থেকে বলছে ক্লাস 3, এই যে তোমার কিছু নন এলবিবির ক্ষেত্রে। তাহলে এলা নতুন গাইডলাইনে কিছুটা চেঞ্জ তোমরা দেখে নিও, এই গাইডলাইন গুলো পরীক্ষা ছাড়া ধরবে ইন্ডিকেশন গুলো কি। আর এর নতুন ইন্ডিকেশন অনেকে জানে না, আগে যেটা বলছি ওইটা অনেকে জানে,
নতুন যেগুলো চেঞ্জ হয়েছে এই চেঞ্জ গুলো এখানে আছে। আর ইউরোপিয়ানটা হলো আরো ইএসসি গাইডলাইনটা ইজি, এখানে ইজি করে দিয়েছে যে এলবিবি আর নন এলবিবি 150-এর উপরে উঠলে পরে ক্লাস 1, আর নন এলবিবি তোমার তোমার সায়েন্স 35-এর নিচে হলে ক্লাস 2 এ। আর 100 ওরা বলছে 120 আমেরিকান এসসি তে, আর ইউরোপিয়ানতে 130 থেকে 149, এটা বলছে ক্লাস 1 এ সায়েন্স থাকলে পারে। আর নন এলবির ক্ষেত্রে বলছে ক্লাস 2B, এটা মোটামুটি সিম্পল করে দিয়েছে। আর সিআরটি যদি 130-এর নিচে হয় সে বলছে কন্ট্রাইন্ডিকেটেড। 130-এর ওরা বলছে 120 হলে চলবে, আর এখানে বলছে 130-এর নিচে হলে পরে 120 হলে পরে লাগায় কোনো লোকের কোনো লাভ হবে না। আর একটা বলছে সিআরটি নট রিকমেন্ডেড ফর পেশেন্ট উইথ ক্লাস 4 হার্ট ফেলিওর, লিমিটেড এক্সপেক্টেন্সি এন্ড রিস্ক ফ্রম পাম্প ফেলিওর। 4 হলে পরে বলছে যে লাগায় কোনো লাভ হবে না, কারণ রোগী লাইফ এক্সপেক্টেন্সি ভালো না, রোগী আলটিমেটলি মারা যেতে পারে। আর এফ যদি থাকে সেক্ষেত্রে এভি নোট অ্যাবলেট করে দিতে হবে, অথবা ওষুধ দিয়ে রেট কন্ট্রোল করে 100% বাইভেন্ট্রিকুলার পেসিং এ রাখতে হবে। আর সিআরটি নন এলবিবি যেগুলো সেই ক্ষেত্রে কিছু লাভ হয় না, মেনলি এবি সিনক্রোনাইজেশন, মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার একে বলে এবি সিনক্রোনি, ভেন্ট্রিকুলার থেকে দুই ভেন্ট্রিকুলার, আর যে এলবি সেপ্টাম আর ল্যাটারাল ওয়াল এই সিনক্রোনি গুলো লাগে। কিন্তু যদি পেশেন্টের নন এলবিবি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো হওয়া একটু তোমার কার্ডিয়াক সিনক্রোনাইতে খুব একটা বেশি লাভ হয় না। তারপরেও এখনো যেহেতু নিয়ে আসছে ক্লাস 2B ইন্ডিকেশন নিয়ে আসছে, যদি 150-এর উপর হয় ক্লাস 2 এ, 150-এর নিচে ক্লাস 2B। কিন্তু দেখা যাচ্ছে যে এই পেশেন্ট গুলো একটা আরবিবি নিয়ে আসে, অনলি আরবিবি আছে, এই পেশেন্ট আপনি কি করবা? ইনজেকশন ফ্র্যাকশন কম আছে, কিউআরএসটা ওয়াইড, কিন্তু এলবিবি না আরবিবি আছে। ইএসসি গাইডলাইন অনুযায়ী এটা ক্লাস 2B ইন্ডিকেশন, কিন্তু এই পেশেন্টের সিআরটি লাগালে খুব একটা লাভ হয় না। আলটিমেটলি এই পেশেন্টের নতুন টার্ম আসছে, তোমরা জানছো কিনা, হিজ বান্ডেল পেসিং। অনেক সময় সারা জিজ্ঞাসা করতে পারে, নতুন আসছে যে হিজ বান্ডেল পেসিং। নর্মালি আর একটা পেস করা, আর তোমার লোক আমরা করোনারি সাইনাস না দিয়ে হিজে যদি পেস করি সেখানে কিউআরএসটা খুব ন্যারো হয়, এবং নন এলবিবি প্যাটার্ন যাদের আছে, আর এলবিবি না নন এলবিবি আরবিবি অথবা আইবিসিডি যাদের আছে, এদেরকে যদি আমরা হিজ বান্ডেল পেসিং করি সেই ক্ষেত্রে হার্ট ফেলিওর ইমপ্রুভ করে, একে বলে হিজ বান্ডেল পেসিং। আমাদের দেশে আমরা এখনো শুরু করতে পারিনি, শুরু করতে চাইছিলাম যে করোনা, কিন্তু করোনার আজ ওদের এই জন্য আমরা প্ল্যান করছি এটার সামনে। এখন মনে হয় ইন্ডিয়াতেও চলে আসছে, ভালো কেস হচ্ছে, এবং দেখা যাচ্ছে ভালো প্রমিজিং। যাদের আরবিবি আছে অথবা আইবিসি এলবিবি নাই সেই রোগীর ক্ষেত্রে হিজ বান্ডেল পেস করলে মোটামুটি হার্ট ফেলিওর ভালো ইমপ্রুভ করবে। এই দেখো যে নর্মাল হিজ বান্ডেল আগে সিআরটি লাগানো ছিল, ইমপ্রুভ করে নাই, পরে এই যে আর এতে একটা এই যে হিজ বান্ডেলে এই যে পেস লাগা যায় স্ক্রু করে, এর ম্যাপ করা হয়। ম্যাপ করে হিজ দেখে আমরা যে এখানে হিজ দেখে, হিজের সিগন্যাল দেখে হিজে স্ক্রু করে দেওয়া হয়, তাকে বলে হলো হিজ বান্ডেল পেসিং। আর একটা বলছিলাম যে ব্লক হার্ট ফেলিওর একটা ট্রায়াল আসছে, ওই ট্রায়াল দেখাচ্ছে যে যদি হার্ট ফেলিওর এক পেশেন্টের হার্ট ব্লক থাকে, এবি ব্লক, হাই গ্রেড এবি ব্লক, পেসমেকার লাগবে, এলবি ইজেক্ট ফ্যাক্টর 50% নিচে, সেই পেশেন্ট যদি আমরা পেসমেকার লাগাই সেই পেশেন্টের এলবি ফাংশন আরো খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওরা আলটিমেটলি ট্রায়াল দেখা গেছে এই রোগীর যাদের হার্ট ফেলিওর থাকে, ওরকম নাই কিন্তু EF 50-এর নিচে, সেই রোগীর ক্ষেত্রে যদি এক গ্রুপে লাগাইছে বাইভেন্ট্রিকুলার পেসমেকার বা সিআরটি, আর গ্রুপে লাগাইছে আর অনলি ডুয়াল তোমার পেসমেকার, যাদের ডুয়াল তোমার পেসমেকার লাগাইছে দেখা গেছে তাদের হার্ট ফেলিওর বেশি, তাদের মর্টালিটি বেশি, হাসপাতালে কোনো ভর্তিও বেশি লাগে। আর যাদের বাইভেন্ট্রিকুলার পেসমেকার লাগাইছে দেখা গেছে তাদের মর্টালিটি ইমপ্রুভ করছে, কোনো হাসপাতাল ভর্তিও লাগার নাই, এবং এলবি ফাংশনও ডিটোরিয়েট করে নাই। তো এই জন্য ব্লক হার্ট ফেলিওর ট্রায়াল অনুযায়ী সেটা জ্যাকে এবং তোমার নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন পাবলিশড হয়েছে, তাদের দেখা গেছে তাদের পেসমেকার নরমালি যে রোগী লাগবে, যদি EF কম থাকে সেই রোগীর ক্ষেত্রে ডুয়াল চেম্বার পেসমেকারের পরিবর্তে সেই ক্ষেত্রে সিআরটি লাগালে পেশেন্টের ইমপ্রুভমেন্ট বেশি হয়। ওই লেখা আছে যাদের মেনলি ইনজেকশন ফ্র্যাকশন যাদের 40-এর নিচে বলছে নতুন গাইডলাইনে, কিন্তু আমি আর ওরা অ্যাকর্ডিং টু ব্লক হার্ট ফেলিওর টলার 50 নিচে হলে পারেই হার্ট অ্যাকর্ডিং টু তোমার অনলি হার্ট ব্লক, মেনলি আমরা যাদের পেসমেকার লাগাই আসলে পেসমেকার না দিয়ে সিআরটি লাগানোর ইন্ডিকেশন যেগুলো। আর দেখা যাচ্ছে হার্ট ফেলিওর লাগানোর পরেও এই রোগী আমি এত কিছু করার পরেও ড্রাগ দিলাম, সিআরটি লাগালাম, 1/3 পেশেন্ট রেসপন্ড করে না। এই যে একটা পেশেন্টের এত দামি একটা ডিভাইস লাগানোর আগে বলে নিতে হবে যে তোমার 30% পেশেন্ট কিন্তু রেসপন্ড নাও করতে পারে। সেই রেসপন্ড না করার অনেকগুলো কারণ আছে, সে বিভিন্ন ট্রায়াল দেখা গেছে
এতগুলো ট্রায়াল দেখা গেছে এবারে 70% পেশেন্ট রেসপন্ড করে, 30% পেশেন্ট রেসপন্ড করে না। সে রেসপন্ড না করার কতগুলো কারণ সেগুলো তোমাকে বলতেছি। আমি একটা কেস, একটা সিনেমা দেখাচ্ছি যে একটা পেশেন্ট ছিল 50 ইয়ার্স বয়স, তার সিবিজি করা, হার্ট ফেলিওর ছিল ক্লাস 4, রিকারেন্ট ভিটিবিএফ এবং ডিসি শক, কার্ডিওভার্সন করা হয়েছে কয়েকবার এবং ইনজেকশন ফ্র্যাকশন ভেরি লো এবং পেশেন্টের ইসিজিতে এলবিবি ছিল, কিউআরএস 160 মিলিসেকেন্ড এবং সিআরটি ডি ইমপ্লান্ট করেছে কোয়াড্রিপুলার লিড দিয়ে এবং লাগানোর পর পেশেন্টটা খুবই ইমপ্রুভ। কেমন করছি টেকনিক গুলো দেখো। প্রথমে আমি একটা এই পেশেন্ট সিবি লাইন দিয়ে আসছিল, নিচ দিয়ে করোনারি সাইনাসটাকে আগে দিয়ে আমরা দেখে নিয়েছি যে করোনারি সাইনাসটাকে আমরা ইপি ক্যাথেটার দিয়ে একটা করোনারি সাইনাস ক্যাথেটার ঢুকা দিছি জাস্ট ম্যাপ করার জন্য, আর টেম্পোরারিটা নিচে রাখছি। এরপরে এই যে টেম্পোরারি পেসমেকার লাগাই দিছি, যে কারণ টেম্পোরারি পেসমেকার লাগাইছি অ্যালস করোনারি সাইনাস নিচ দিয়ে ক্যাথেটার। এই ভেনোগ্রাম প্রত্যেক রোগীর আমাকে ভেনোগ্রাম করে নেই, কারণ ভেনোগ্রাম 3টা ওয়ার্ড দিয়ে লাগে, একটা আর এ, আরবি, এলবি। ভেনোগ্রাম করে নিয়ে হয়, ভেনোগ্রাম করে ভেনটা ঠিক আছে কিনা। তারপরে যে এই যে করোনারি সাইনাসের ভিতরে ইপি ক্যাথেটার ঢুকাই দিছি, এই ক্যাথেটার ঢুকাইছি, তারপরে যে শীত ঢুকাই দিলাম। আর দেখো আগে ক্যাথেটারের ভিতর দিয়ে তোমার হলো শীত, এই শীতগুলো ঢুকাই নিয়ে ক্যাথেটারটা বের করে নিয়ে আসি। এলো এই ক্যাথেটার বের করে যে ডাই দিচ্ছি, এটাকে ডাই দেওয়ার পরে দেখো ডাইরা আমি কোনো বেলুন দেই না, এই জন্য দেখা যাচ্ছে না। বেলুন আমরা এখন অনেক সময় দেই না, কারণ বেলুনের ডিসেকশন হয়ে যায়। এই জন্য বেলুন আমরা যদি ভেন দেখা যায় হাতের ডাই দিয়ে, তাহলে ম্যাক্সিমাম টাইমে আমরা বেলুন ইউজ করি না, দেখা যাচ্ছে না। তারপরে আমরা করলাম কি, বেলুন দিলাম। বেলুন দেওয়ার পর এই যে ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এই ব্রাঞ্চ গুলো, এই যে একটা ব্রাঞ্চ, ওই ল্যাটারাল ব্রাঞ্চ যেগুলো, এই যে ল্যাটারাল ব্রাঞ্চ দেখো, এই যে আরবি তো সুন্দর ল্যাটারাল ব্রাঞ্চ। তারপরে এর মধ্যে ওই যে বলছিলাম ক্যাথেটার ভিতরে আরেকটা সাবসিলেকশন ক্যাথেটার নিয়ে গেছি। সাবসিলেকশন ক্যাথেটারটা নিয়ে যায় একটা ভেনে ঘুরায় নিয়ে যায়, ওই যে ল্যাটারাল ভেন যেটা, ওই ভেনটা দেখার জন্য সাবসিলেকশন ক্যাথেটার। কারণ এই সাবসিলেকশন ক্যাথেটারের ভিতর দিয়েও লিড তুলে দেয়। এর মধ্যে সাবসিলেকশনের ভিতরে প্রথম ওয়ার্ড দিলাম, এই যে ওয়ার্ড দেখা যাচ্ছে, এই ওয়ারের ভিতর যদি লিড ঢুকা দিয়েছি, এই যে লিড কোয়াড্রিপুলার লিড, একটা লিড, এই যে ওয়ার আছে, একটা পোল, 2, 3, আর এটা হলো স্ক্রু। এলবি লিডে এই স্ক্রু, এটা স্ক্রু, এন্ডোকার্ডিয়ামে স্ক্রু করা যায়, একে বলে স্ক্রু ইন লিড, হ্যাঁ, বা অ্যাক্টিফিকেশন লিড। এই যে লিড লাগানো হলো, এলো ইনার ক্যাথেটার যেটা, আর এটা আউটার ক্যাথেটার যেটা। এটা লাগানোর পরে এই ক্যাথেটারটা আমরা সিলটার দিয়ে পরে এটা কেটে ফেলতে হয়েছে। এই যে ক্যাথেটার আলটিমেটলি ওই মাঝখানে ক্যাথেটারটা নাই, ওই ক্যাথেটারটা উইথড্র করে ফেলছি, সিলটার দিয়ে কেটে ফেলছি। ফাইনালি এই ক্যাথেটারটা উঠে ফেলছি। ফাইনালি দেখো আরে কত বড়, এই যে ক্যাথেটার তোমার মেনলি এলবিতে, তারপরে আরবিতে লাগাইছি, আরএতে লাগাই দিছি। তাহলে দিস ইজ তোমার হলো মেনলি ফাইনাল পিকচার, তোমার হলো আরএ, এলবি, আরএ, আর ডিভাইসটা তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকার, তোমার দিস ইজ দ্য ফাইনাল পিকচার। আরেকটা রোগী দেখো, যে এলবিবি ছিল, কিউআরএস এলবিবি, ইনজেকশন ফ্র্যাকশন তোমার 30% ছিল এবং নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, কিউআরএস 160 মিলিসেকেন্ড। এই স্টিল পিকচার দেখছো, যে পেশেন্টকে আমরা পেশেন্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, আগে আরবি লিড লাগাই নিছি, পরে পেশেন্টকে ভেনোগ্রাম করছি। এই যে ল্যাটারাল ভেন, সুন্দর ল্যাটারাল ভেন, এই যে ল্যাটারাল ভেন দেখা যাচ্ছে, ল্যাটারাল ভেন, ল্যাটারাল ভেনের ভিতর দিয়ে স্ক্রু লিড, এই যে লিড ঢুকাই দিছি। তাহলে এই যে একটা এলওভিতে আরএ, আরবি, সেপ্টামে, হাই সেপ্টামে, আর ল্যাটারাল ভেনে এই ভিডিও দেখা যাচ্ছে এরকম, যে আরএ, আরবি, এলে অ্যাপিক্সে লাগানো, সেপ্টামে লাগানো, আর এদিকে হলো অ্যাপিক্সে লাগানো, তো আর হলো তোমার হলো ভেনে। তাহলে এই যে হলো সিআরটি পি, আর আগেরটা হয়েছিল সিআরটি ডি। লাগানোর পরে কিউআরএস দেখো, বি ওয়ানে আরবি হয়ে গেছে ইনিশিয়াল আর ওয়ানে কিউ চলে আসছে, কিউআরএস বিকাম ন্যারো হয়ে গেছে, হ্যাঁ, তোমার হলো পোস্ট সিআরটি বি। মানে সিআরটি লাগালে কি হয়, আলটিমেটলি সার্ভাইভাল, নর্মালি রোগী হার্ট ফেলিওর সার্ভাইভাল রোগী কমতে থাকে, আর সিআরটি লাগালে সার্ভাইভালটা বাড়তে থাকে। আর নর্মালি কি হলে কোনো কোনো রোগীর হার্ট ফেলিওর হসপিটালে ভর্তি করা লাগে, এটা লাগানোর পরে রোগী হসপিটালে ভর্তিটাও গ্রাজুয়ালি কমে যায় এবং রোগীর মর্টালিটি ইমপ্রুভ করে। সামারিতে কি বলবো, যে আগে ক্লাস 2 ছিল, অনেকে যদি জিজ্ঞাসা করে ক্লাস 1 নিউ গাইডলাইনে চলে আসছে, হার্ট ফেলিওর ক্লাস 2, 3, 4
এবং পেশেন্টের যদি তোমার থাকে ইন্টারভেন্ট্রিকুলার ডিলে থাকে, সিআরটি সেফ, ওয়েল টলারেটেড, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, ফাংশনাল ক্লাস অ্যান্ড এক্সারসাইজ ক্যাপাসিটি, ইমপ্রুভ কার্ডিয়াক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ইমপ্রুভ হার্ট ফেলিওর কম্পোজিট রেসপন্স. Conclusion: landmark study have established the huge benefit of CRT on heart failure mortality and morbidity. তাহলে CRT লাগালে mortality এবং morbidity benefit পাওয়া যায়. Biventricular CRT is irrefusably effective in patient with more advanced heart failure. LVB mainly কাজে থাকবে, যাদের LVB থাকবে QRS টা 150 এর বেশি, এরা হলো মোর বেনিফিট পাবে, কিন্তু যাদের QRS টা নন LVB সেই পেশেন্ট কিন্তু খুব একটা বেনিফিট পায় না. সেই রোগীকে হিজ বান্ডেল পেসিং করলে মেইনলি মোর প্রমিজিং ইন দি নন এলবিবি পেশেন্টকে আমরা হিজ বান্ডেল পেসিং করলে এখনো গাইডলাইনে আসে নাই, তবে দেখা গেছে যে এটা মোর প্রমিজিং নন এলবিবি পেশেন্টগুলোকে. আর যেগুলোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেই ক্ষেত্রে এভিনোয়েড অ্যাবলেশন করলে পরে 100% পেসিং থাকলে তখন এলবি তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেন্ট কাজ করবে. দিস আর দিতে পারলো. থ্যাংক ইউ ভেরি মাচ. তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে কষ্ট থাকে, কোনো কিছু থাকে আমাকে বলতে পারো. হ্যাঁ, স্লাইড শেয়ার কি স্টপ করবো না থাকবে? হ্যাঁ স্যার স্টপ করে দেন স্যার, কোশ্চেন আনসার সেশন। কোশ্চেনের সময় যদি স্যার কোনো কিছু দেখাতে চান, কেউ যদি কোনো হ্যাঁ তোমাদের যদি থাকে এই জন্য বললাম. হ্যাঁ তখন তো লাগবে. হ্যাঁ তোমাদের মেইনলি এটা পরীক্ষায় কিন্তু তোমাদের সাররা একটা এক্সরে কিন্তু আছে, কিন্তু এক্সরে দেবে ইন্ডিকেশন পরীক্ষার ক্ষেত্রে, ইন্ডিকেশন ভাইবার ক্ষেত্রে এর বেশি কিছু যায় না. আর 2 নম্বর হলো তোমাদের রিটেন প্রশ্ন পরীক্ষা কিন্তু থাকবে. রিটেনে তোমার একটা ডিভাইস থেরাপি ইন হার্ট ফেলিওর বা নন ফার্মাকোলজি হার্ট ফেলিওর একটা কেস হিস্ট্রি দিয়ে দিতে পারে. সেই ক্ষেত্রে তোমাদেরকে মোটামুটি জানতে হবে একটু. হ্যাঁ মোটামুটি অত টেকনিক্যাল বিষয় না জানলেও মোটামুটি একটা ইন্ডিকেশন কি, কোথায় লাগানো হয় লিড গুলো, আর এর বেনিফিট কি, এই জিনিসগুলো মোটামুটি একটা আইডিয়া থাকা লাগবে. অত টেকনিক্যাল পার্ট যেগুলো তোমাদের ইমপ্লান্ট টেকনিক কেমন করা হয় এগুলো সারা জিজ্ঞাসা করবে না, তোমাদের মেনলি তোমাদের পরীক্ষার পারপাসে ওইটুকু জিজ্ঞাসা করবে. কিন্তু এক্সরে কিন্তু আছে এগুলোর, দেখবো যে 3টে তার যেটা দিয়া ওটা দেখবো যে সিআরটি এটা কোথায় কোথায় আছে, আর আরবি আর বাকি এলবি তে না করোনারি সাইন আছে, জিজ্ঞাসা করবে করোনারি সাইন আছে, ইন্ডিকেশন কি ইন্ডিকেশন গুলো বলবা. এর বেশি মোটামুটি এক্সরে দিয়ে বাইরে যায় না. মোটামুটি কেমনে লাগানো হয় কি লাগানো হয় যদি কেউ অ্যাডভান্স কেউ থাকে, কিন্তু ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত যায়. কিন্তু রিটেনের জন্য কিন্তু তোমাদের একটা প্রিপারেশন থাকতে হবে একটা. এখন বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো. স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার. বলো. হ্যাঁ স্যার গত বছরের আগের সেশনে জুবাইর ভাইয়ের একটা লং কেস ছিল স্যার, এরকম পোস্ট সিআরটির পেশেন্ট স্যার. তো লং কেসে যেটা হলো স্যার, ওই যে পদোচ্চার সম্পর্কে একটা কোশ্চেন করছিল যে এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে হার্ট সাউন্ড কি পাবো আমরা সিআরটি পেশেন্টের, আমি যদি এক্সামিন করি ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের কোনো ভেরিয়েশন হবে কিনা অথবা মারমার বা এই জাতীয় কিছু থাকবে কিনা, এই ব্যাপারে স্যার একটু মেইনলি হার্ট ফেলিওর এগুলোকে ডায়াস্টোলিক এমআর থাকে, বুঝলে, ডায়াস্টোলিক এমআর থাকে. এখন ডায়াস্টোলিক এমআর যদি থাকে সেক্ষেত্রে মেনলি ডায়াস্টোলিক এমআর যেগুলো থাকে এমআরটা কমে আসে, এটা 1 নম্বর. হার্ট ফেলিওর মেনলি নরমালি এলবিবি থাকে, এলবিবি তে হার্ট সাউন্ড রিভার্স না, রিভার্স স্প্লিটিং থাকে. এখানে এলবিবি থাকবে না, সেই ডিভাইস স্প্লিটিং থাকবে না এখানে, এর বাইরে তেমন কোনো এক্সট্রা কোনো কিছু নাই, বুঝলে. হ্যাঁ মেনলি নরমালি হার্ট সাউন্ড কি এখানে লাউড হবে নাকি একই রকম থাকবে স্যার? এখানে লাউড কোনো স্কোপ কিছু নাই, নরমাল কি ইসি তো নরমাল হয়ে গেছে. ফার্স্ট যদি এখানে তোমার লাউডের যে ক্রাইটেরিয়া যেগুলো সেগুলো তেমন কিছু তো নাই. স্যার আর একটা কোশ্চেন হলো স্যার, আমরা তো এখানে করোনারি সাইনাসে একটা লিড রেখে আসি স্যার ইন কেস অফ সিআরটির ক্ষেত্রে. তো এখানে যেটা হচ্ছে করোনা সাইনাস হার্টের মেইন ব্লাড গুলা ড্রেনেজ করে ইন দ্য রাইট এট্রিয়ামে স্যার. তো যদি আমি একটা লিড রেখে আসি লং টাইমে, তো সেক্ষেত্রে ব্লাড ড্রেনেজ তো স্যার ব্রেন তো অনেক ক্যাপাসিটি অনেক মোটা ভেসেল, কিচ্ছু হয় না. সাবসিকুয়েন্ট কোনো প্রবলেম হবে কিনা, যেরকম আমরা আইবিসি অথবা এসবিসি তে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে আমরা পেরিফেরাল ইডিমা পাই, এই ক্ষেত্রে এরকম কার্ডিয়াক কোনো ইডিমা বা লিম্ফেটিক ড্রেনেজের কোনো হ্যাম্পার বা এরকম কিছু আছে কিনা স্যার? না এগুলো কিছু নাই, বরং লিড আমরা রিভিশন করি. অনেক সময় একটা লিড দিয়ে দেখা থ্রেশহোল্ড বেড়ে গেছে, লিড ডিসপ্লেস হয়ে গেছে, ওই লিড আরেকটা লিড ঢুকাই. এত মোটা ভেইন, এত মোটা করোনারি সাইনাস, ওখানে কোনো কিছু হয় না, কোনো হ্যাম্পার হয় না স্যার? না ড্রেনে কোনো হ্যাম্পার করা না. আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি পেশেন্টের পোস্ট সিএবিজি থাকে
সে পোস্ট সিওপিডি থাকলে পারে যদি পেশেন্টের রাপচার হয়ে যায় করোনারি সাইনাস, সেই ক্ষেত্রে টেম্পোরাল ডেভেলপ করবে না, কারণ পেরিকার্ডিয়াম গুলো তখন থাকে না তখন, বুঝলে? জি স্যার। এখন তোমাদের অদূত স্যার কিন্তু মোটামুটি এগুলো নিয়ে মোটামুটি ভালো হয়েছে, এই তোমার ওয়েবিনার নিয়ে মোটামুটি সিআরটি সম্পর্কে তার ভালো একটা আইডিয়া হয়েছে, এক্সামিনার হলে কিন্তু সে কিন্তু ডিপে যাইতে পারে, বুঝলে? হ্যাঁ, জি স্যার। সে মোটামুটি পরীক্ষা সে মোটামুটি সিআরটি সম্পর্কে তার করে না, কিন্তু বেসিক তার মোটামুটি থিওরি সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া আছে তার, বুঝলে? জি স্যার। স্যার আমার একটা হ্যাঁ, বলো। প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার কোন রোগীর সিআরটির ইন্ডিকেশন আছে কিন্তু সেক্ষেত্রে তার ডিফিব্রিলেশনও লাগার কথা, শকও লাগার কথা, আবার ফেসিংও লাগার কথা, সেক্ষেত্রে কোনটা চয়েস করবে? মেইনলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে বলা হলো সিআরটি ডি, আর নন ইসকেমিক এর ক্ষেত্রে ডিবেট আছে। সব রোগী সিআরটি ডি লাগে, কারণ যদি হার্ট ফেলিওর থাকে, বলছি যে পেশেন্টের কিন্তু দেখাচ্ছি যে পেশেন্ট কিন্তু পাম্প ফেলিওরে মারা যায়, পেশেন্ট মারা যায় ভিটিভিতে মারা যায়। জি এখন স্যার। তুমি শুধু সিআরটি ডি লাগাইলে পেশেন্টের মারা গেল, তোমার হার্ট ভিটিভিএফে মারা গেল। এই জন্য সিআরটি ডি ইজ দি বেস্ট যদি পারে, আর যদি নন ইসকেমিক থাকে সেই ক্ষেত্রে তুমি সিআরটিপি কনসিডার করতে পারো। আচ্ছা স্যার। কিন্তু ইসকেমিকের ক্ষেত্রে সিআরটি ডি অবশ্যই, কারণ পেশেন্টের ভিটিভিএফ এর চান্স বেশি, নন ইসকেমিকে ভিটিভিএফ এর চান্স কম। আচ্ছা স্যার। আর পেশেন্ট মেইনলি অনেক সময় বলা হয় যে মেইনলি নন ইসকেমিক ক্ষেত্রে ইনজেকশন ইনফেকশন ইমপ্রুভ করে যায়, সুপার রেসপন্ডার বলে যে এটা জিজ্ঞাসা করতে হবে, তোমাদের বলিনি আমি। রেসপন্ডার বলে, সুপার রেসপন্ডার, নন রেসপন্ডার। সুপার রেসপন্ডার হচ্ছে তারাই যারা নর্মাল হয়ে যায়, ইনজেকশন লাগানোর পরে নর্মাল হয়ে গেল, তাদেরকে বললো সুপার রেসপন্ডার। আর যারা লাগানোর পরে মোটামুটি রেসপন্ড করছে, স্বাভাবিক, আগে যারা ছিল চলাফেরা করতে পারতো না, এখন চলাফেরা করতে পারে, শ্বাসকষ্ট নাই, এটাকে বলে রেসপন্ডার। আর নন রেসপন্ডার লাগাইছো, আগে যেরকম ছিল ওরকমই আছে, তাকে বললো নন রেসপন্ডার। 3 ভাগে ভাগ করা হয়, সুপার রেসপন্ডার, রেসপন্ডার, নন রেসপন্ডার। থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু জিজ্ঞাসা করা গেছে? আছে কিছু? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, কিউআরএক্স কমপ্লেক্সের ডিউরেশন যাদের বেশি থাকে 140 বা 50 মিলি সেকেন্ড, তাদের দেখা যায় রেসপন্সটা ভালো হয়, যাদের 50 এর কম বেশি হলে থাকে তাদের ভালো। রেসপন্স। জি স্যার, এটা স্যার ডিউরেশনের সাথে রেসপন্সের ভালো যে হয় স্যার, এটা কেন হয় স্যার? এটা কি স্যার, কারণটা কি স্যার, মেকানিজম? যত ডিউরেশন যত বেশি হবে তত তোমার ইলেকট্রিক্যাল ডিসেন্টগনি বেশি হবে, বুঝলে? এটা তো রিসেন্টগনি করছি। হ্যাঁ, যত কিউরেজ যত বাড়বে তত ডিসেন্টগনি বেশি। ডিসেন্টগনির জন্য মেইনলি তার এই সমস্যা হচ্ছে। আর এই জন্য ডিসেন্টগনিটাই বেশি মেইনলি লো। আমি দেখালাম যত কিউরেজ বাড়বে তত ডিসেন্টগনি তত বেশি হবে, এবং লাগালে তত সেই পেশেন্টের রিসেন্টগনিটা তত ভালো হয় এবং ইমপ্রুভমেন্ট তত ভালো হয়। জি স্যার। আর ন্যারো কমপ্লেক্সে লাগায় লাভ নাই। দেখবেন ন্যারো কমপ্লেক্স হার্ট ফেলিওর রোগী, অনেক রোগীর দেখবো কোনো হার্ট ফেলিওর আছে, এনডিসি হার্ট ফেলিওর, ড্রাগ দিয়ে লাভ হচ্ছে না, আইসিএমই রোগী, ওয়ার্ডের অর্ধেক রোগী দেখবে যে হার্ট ফেলিওর রোগী, এমআই হওয়ার পরে ভর্তি চলে গেছে, 7 দিন পর আবার ভর্তি, ল্যাচিস ইনজেকশন পরে আবার ভর্তি হচ্ছে, কেরস ন্যারো। এটার তো কোনো লাভ, কারণ এটার ডিসিনগনি নাই। এই জন্য তোমার সেপ্টাম ল্যাটারাল ওয়াল একই সাথে কন্ট্যাক্ট করে কোনো একেবারে। এই রোগীর ক্ষেত্রে তুমি কোনো লাগায় তো কোনো লাভ হবে না কোনো, কারণ দেয়ার ইজ নো ডিসিনগনি। যখনই ওয়াইড হয় তখন সেপ্টাম এবং ল্যাটারাল ওয়ালের কন্ট্রাকশন একই সাথে হয়, সেপ্টামটা আগে হয়, ল্যাটারালটা পর হয়, তাকে বলে ডিসেন্টগনি। যত কিউরেজ যত ওয়াইড হবে তত ডিসেন্টগনি তত বেশি, এবং ডিসেন্টগনি যত বেশি ইমপ্রুভমেন্ট তত বেশি। আর ফিমেল রোগীদের কাদের কাছে বেশি হয়? ফিমেলদের বেশি হয়, নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বেশি হয়। যাদের স্কার আছে, স্কারের জায়গায় যদি তোমার সেই রোগীদের ইমপ্রুভমেন্ট কম। এগুলো তোমাদের যেহেতু অদূত স্যার পরীক্ষা থাকতে পারে, সে কিন্তু জানে, এগুলো ধরতে পারে সে যে কাদের কাদের করে না। যাদের স্কার আছে মনে করে এমআই, ওই স্কারের জায়গায় তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট কম হবে। আর যারা ফিমেল রোগীদের তাদের রেসপন্স বেশি করে, যাদের নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি তাদের ওয়াল থিকনেস বেশি আছে, সেই রোগী কিন্তু ভালো রেসপন্ড করে। আর যাদের স্কার আছে, স্কার রোগী রেসপন্স কিন্তু একটু কম করে। থ্যাংক ইউ স্যার। আরো কিছু? এটা কি স্যার পোস্ট এমআই পেশেন্টের রেসপন্স কম বা নন রেসপন্ডার বেশি? এরা বেশি পোস্ট এমআই পেশেন্ট যাদের স্কার মেনলি করা হয় দিয়ে তোমার এমআরআই করলে দেখা যাচ্ছে যেখানে স্কার, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওখানে ভেন্ট ওখানে আছে, সেই ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে স্কার এরিয়া বাদ দিয়ে তখন তাদেরকে ইপিকার্ডিয়াল মেনলি সার্জিক্যাল ইপিকার্ডিয়াল পেসমেকার, যেখানে তোমার মায়োকার্ডিয়ামের থিকনেস বেশি আছে, নন স্কার এরিয়া, ওইখানে ইপিকার্ডিয়াল লিড ওখানে লাগা দেওয়া হয়।
কিন্তু ইকো দিয়ে আমরা একটা আইডিয়া করতে পারি। ইকো দিয়ে যদি দেখি যে একেবারে থিন হয়ে গেছে, হোয়াইট একেবারে, তোমার কোনো মুভমেন্ট নাই, তাহলে বুঝবা দি যে স্কেড এরিয়া, ল্যাটারাল ওয়াল। আর দেখবো যে না, তো ইকো দেখছো তোমার মুভমেন্ট হাইপোকাইনেসিয়া আছে বা একাইনেসিয়া বলতে পারো, কিন্তু প্রিজার্ভ থিকনেস আছে, কোনো স্ক্যান নাই, ওরকম নাই, সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট ভালো হবে। ইকো দিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার এটা ইয়া ছিল যে এটার এস্টিমেটেড অ্যামাউন্ট কিরকম খরচ হয় একটা সিআরটিপি লাগানোর জন্য স্যার? সিআরটিপি তোমার 4 লাখ 4.5 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত দাম আছে। আগে বললাম লিড, বাইপোলার লিড যেগুলো, বাইপোলার লিডের দাম 4.5 লাখ টাকা। আর যেগুলো কোয়াড্রিপুলার লিড, কারণ কোয়াড্রিপুলার লিড দিলে অনেক অ্যাডভান্টেজ আছে, তো সেই অ্যাডভান্টেজ যেগুলো রুগী লাগানোর পরে ডায়াফ্রামেটিক মানে ফেনিগ্রাম স্টিমুলেশন হয়, তারপরে তোমার থ্রেশহোল্ড বেড়ে যায়। কোয়াড্রিপুলার লিড লাগাইলে মোটামুটি পারমিশন কম্বিনেশন করে 16টা ভেক্টর এক্সপ্রেস আছে, তুমি অনেক 16 ভাবে তুমি রুগীকে টিপ টু রিং, রিং টু টিপ, বিভিন্ন ভাবে অপশন ঘুরায় তুমি থ্রেশহোল্ড চেক করতে পারো। এই জন্য কোয়াড্রিপুলার লিড গুলো এখন লাগানো, কোয়াড্রিপুলার লিডের দাম একটু বেশি, ওগুলো মানে 6 লাখ টাকা দাম। আর সিআরটি ডি মনে হয় 9 থেকে 12 লাখ টাকা এরকম দাম হবে। দাম নিয়ে তোমাদের ছাড়া তো জিজ্ঞেস করবেন। হ্যাঁ স্যার একটা ওই যে ডায়াফ্রামের একটা বিষয় এখানে আছে যে লাগাবার পরে স্যার ডায়াফ্রামের ওকে বলে ফেনিক নাম স্টিমুলেশন। হ্যাঁ স্টিমুলেশন টেস্ট সম্ভবত এরকম একটা বিষয় স্যার, এটা যদি হ্যাঁ, ওই তো বললাম মেইনলি ফেনিক নাম তো ল্যাটারাল ওয়াল দিয়ে দেয় না স্যার। ল্যাটারাল ওয়াল, এই জন্য ল্যাটারাল ওয়াল দিয়ে ফেনিক নাম, এই যে আমাদের লাগানোর পরে বললাম না, লাগানোর পরে দেখে রুগী ডায়াফ্রাম কন্ট্রাকশন হচ্ছে, ফেনিক নাম স্টিমুলেশন হচ্ছে। এইটা একটা মেইন মেজর প্রবলেম লয় আমাদের। এখন এই কোয়াড্রিপুলার লিড চলে আসাতে আমরা দেখি যে না, ওই তো ভেক্টর চেঞ্জ করে দিই, যে ডিজিটাল পোল আছে ওখানে তোমার কোয়াড্রি হচ্ছে, অনেকগুলো অপশন আছে, যে অপশন দেখি যে না, এই অপশন এইখানে আমি যদি প্রেসিং করি তাহলে ডায়াফ্রাম হচ্ছে না বা ফেনিক ডায়াফ্রাম নাই, এই জন্য এখন কোয়াড্রিপুলার লিড লাগাই ওই এটাকে ওভারকাম করা হয়। প্রায় 30 to 40% পেশেন্টের কিন্তু যদি বাইপোলার লিড লাগানো হয় ডায়াফ্রাম কন্ট্যাক্ট করতে থাকে। রুগী শুইতে গেলে, বাম কাজে শুইতে গেলেই বলবে স্যার আমার হার্ট আমার লাফাচ্ছে, বুক কাঁপতেছে, এই রুগীকে তাদের প্রোগ্রামার নিয়ে আসে রুগীকে ঠিক করতে হয়। একেবারে একটা কমপ্লিকেশন এটা না, মেইনলি এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, ডায়াফ্রামেটিক স্টিমুলেশন, হ্যাঁ, বা অথবা ফেনিগ্রাম স্টিমুলেশন। জি স্যার। আর কিছু? হ্যাঁ মহসিন ভাই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ মহসিন ভাই, থ্যাংক ইউ আপনার লেকচার জন্য। আরো যে ওই যে স্টুডেন্ট অফ রেসিডেন্টের জন্য অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের কালকে ক্লাস হবে, কালকে ক্লাস হওয়ার পরে 8 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে। হ্যাঁ ওটা একটু নোটিশ দিয়ে দিও একটা।